সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান সম্মান বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই বিষয়ের পরে বেশ কটি লেকচার দিয়েছি। আজকে আমরা 7 নম্বর লেকচারে আছি। আজকের লেকচারের টাইটেল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তোমরা জানো ইনভেন্টরি ম্যানেজমেন্টের পরে আমরা একটা লেকচার দিয়েছি এবং এই বিষয়ের ব্যাপকতার কারণে আমরা এই চ্যাপ্টারের পরে আরো একটি ক্লাস আজকে দিচ্ছি। আমি তোমাদের সাথে আছি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম FCMA, ডিপার্টমেন্টাল হেড, আজম খান গভ কমার্স কলেজ, খুলনা। আমি আশা করব তোমরা এই ক্লাস থেকে নিজেদেরকে আরো সমৃদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কন্টেন্টগুলোকে গত দিন যে ক্লাসটা নিয়েছিলাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছি এবং আমরা শেষ করেছিলাম গত লেকচারটি কস্ট রিলেটেড টু ইনভেন্টরি। আজকে শুরু করছি ইনভেন্টরি লেভেল। আজকে কথা হবে ইনভেন্টরি লেভেল, EOQ, JIT অ্যান্ড প্র্যাকটিস প্রবলেম। ইনভেন্টরি লেভেল অর্থাৎ আমরা আমাদের মজুদ পণ্য কোন স্তরে রাখবো বা কোন স্তরে কেনাকাটা করব, এই বিবেচনা আমরা রাখবো। কারণ আমরা জানি ইনভেন্টরিতে একটা কোম্পানির জন্য ব্যাপক বিনিয়োগ থাকে। যেহেতু এখানে বিনিয়োগ থাকে, নিঃসন্দেহে প্রত্যেক বিনিয়োগের একটি ব্যয় থাকে। পাশাপাশি আমরা পণ্য তৈরি করি আমাদের কাস্টমারদের চাহিদার উপরে ভিত্তি করে, যে কারণে ইনভেন্টরি লেভেল মূলত ডিপেন্ড করে কাস্টমারদের চাহিদা এবং পাশাপাশি আমাদের এই ইনভেন্টরির খরচের পরে। ইনভেন্টরির এই খরচটাকে আমরা আবার দুটি অংশে ভাগ করে চিন্তা করতে পারি। একটা হলো অর্ডারিং কস্ট এবং অন্যটি হলো ক্যারিং কস্ট। অর্ডারিং কস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো পণ্য ক্রয়ের ফরমাইশ থেকে শুরু করে এই পণ্যটা আমার গুদাম ঘরে আসা পর্যন্ত যে খরচগুলো হয়, সব খরচগুলোকেই একত্রিতভাবে বলা হবে অর্ডারিং কস্ট। এবং ক্যারিং কস্ট সাধারণ ভিত্তি হলো পণ্য গুদাম ঘরে যাওয়ার পর থেকে যে খরচগুলো হয়, আমরা সেটাকে বলি ক্যারিং কস্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসে প্রায়ই বলি বা বারবার বলি আমাদের এই শেখাটা কতটা সমৃদ্ধ হলো, এই জন্য আমাদের একটা পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং সেই পরীক্ষায় এরকম কোশ্চেন বা প্রশ্ন থাকতে পারে যে অর্ডারিং কস্টের উপাদানগুলো কি কি বা ক্যারিং কস্টের উপাদানগুলো কি কি। আমি আশা করব তোমরা তোমাদের টেক্সট থেকে এই প্রশ্নের উত্তরগুলোকে সাজিয়ে নিও। আমরা যাচ্ছি আমাদের পরের স্লাইডে। আমরা যে স্টক লেভেল নিয়ে ভাবছি বা ইনভেন্টরি লেভেল নিয়ে ভাবছি, এটার প্রকারভেদগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে আমরা কয়েকটা নাম ব্যবহার করেছি: মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, ডেঞ্জার লেভেল এবং রিঅর্ডারিং লেভেল। ওকে, তো মিনিমাম লেভেল অর্থাৎ যে পরিমাণ পণ্য হাতে রাখলে অন্তত কোম্পানির পক্ষে ন্যূনতম চাহিদা মেটানোর সুযোগ থাকে, আমরা স্টকের সেই লেভেলটাকে বলি মিনিমাম লেভেল। এবং মিনিমাম লেভেল বের করার জন্য আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সূত্র ব্যবহার করেছি। সেখানে আমরা লিখেছি রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম। আর প্রশ্ন হলো এই টার্মগুলো কি, এবং এই টার্মগুলো আমরা একটু আলোচনা করি। যেমন আমরা যদি বলি লিড টাইমকে আমরা বলি হলো সরবরাহ সময়। অর্থাৎ আমি যখন কোনো পণ্যের ফরমাইশ দিব, এই ফরমাইশ দেওয়ার পরে থেকে ওই পণ্যটা আমার ঘরে আসা পর্যন্ত যে সময়টা হবে, এটাকে আমরা বলি লিড টাইম। লিড টাইমকে 3 ভাগে ভাগ করি আমরা।
একটা হলো ম্যাক্সিমাম লিড টাইম, মিনিমাম লিড টাইম এবং অ্যাভারেজ লিড টাইম। ম্যাক্সিমাম লিড টাইম হলো সকল পরিস্থিতি যদি আমার বিপক্ষে যায় তাহলে আমার ওই পণ্যটা ঘরে আসতে সময় বেশি লাগবে। ঠিক একইভাবে যদি চিন্তা করি সমস্ত শর্তগুলো যদি আমার পক্ষে বা অনুকূলে থাকে সেক্ষেত্রে আমাদের একদম কম সময় আমার ঘরে পণ্যটা আসবে, এটাকে আমরা বলি হলো মিনিমাম লিড টাইম। এবং মিনিমাম লিড টাইম এবং ম্যাক্সিমাম লিড টাইমের মধ্যবর্তী সময়টাকে বলি আমরা অ্যাভারেজ লিড টাইম। আমাদের প্রশ্নপত্রে মিনিমাম লিড টাইম উল্লেখ থাকে, ম্যাক্সিমাম লিড টাইম উল্লেখ থাকে এবং অ্যাভারেজ লিড টাইম কখনো উল্লেখ থাকে কখনো উল্লেখ থাকে না। যদি উল্লেখ না থাকে তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে লিড টাইম এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো অ্যাভারেজ লিড টাইম। তো আমরা মনে হয় লিড টাইমটা বুঝতে পেরেছি। এবার আসো রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল বলতে বোঝায় যে আমার হাতে কি পরিমাণ পণ্য থাকতে আমি পরবর্তী অর্ডারটা প্লেস করব। রিঅর্ডার লেভেল বলতে আমরা আবারও বলছি যে আমাদের হাতে কি পরিমাণ পণ্য থাকতে আমি পরবর্তী কাঁচামালের জন্য অর্ডার প্লেস করব। এই রিঅর্ডার লেভেল বের করার জন্য আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করেছি, ম্যাক্সিমাম কনজাম্পশন অর ম্যাক্সিমাম ইউজ ইনটু ম্যাক্সিমাম পিরিয়ড বা ম্যাক্সিমাম লিড টাইম। এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম রেট দেওয়া থাকবে এবং ম্যাক্সিমাম অর্ডার রিঅর্ডার যে আমরা পিরিয়ড থাকে অর্থাৎ লিড টাইম থাকে সেটা দেওয়া থাকবে। আমরা ওটা বসিয়ে আমরা সমাধানটা নামাতে পারব। এরপরে আমরা ব্যবহার করেছি ম্যাক্সিমাম লেভেল, যেখানে নতুন কোনো পয়েন্ট নেই, আমি আলোচনা থাকছি না। অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেল বলতে বোঝাবে মিনিমাম লেভেল এবং ম্যাক্সিমাম লেভেলকে যদি আমরা গড় করি তাহলে আমরা বলতে পারি অ্যাভারেজ স্টক লেভেল। ডেঞ্জার লেভেল যেটা পরে আছে, যদি আমরা কখনো খুব জরুরি পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কোনো কারণে যদি আমার প্রোডাকশন হ্যাম্পার হয়, সেক্ষেত্রে অন্তত যে পরিমাণ পণ্য হাতে থাকলে আমরা ন্যূনতম অবস্থায় থাকতে পারবো তাকে আমরা বলি হলো ডেঞ্জার লেভেল। অর্থাৎ জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা এই লেভেলটা বিবেচনা করি এবং সেই ক্ষেত্রে আমাদের ডেঞ্জার পিরিয়ড দেওয়া থাকবে এবং সেই পিরিয়ডের কনজাম্পশন থাকবে। আমরা এই জন্য ব্যবহার করেছি এখানে কনজাম্পশন ইনটু আমার এমার্জেন্সি পিরিয়ড। অর্থাৎ আমি একদম বিপজ্জনক যে সময় লাগে, যে সর্বনিম্ন যার নিচে আর হবে না, যে 3 দিন বা 4 দিন এরকম থাকলে আমরা এখানে মান বসিয়ে ডেঞ্জার লেভেলটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের যে টার্মটা ইওকিউ। নরমালি ইওকিউ a lot is a lot that is our purchase quantity। আমি একসাথে একটা লটে কি পরিমাণ পণ্য কিনবো। আমরা একটু আগেই বলেছি যে আমাদের এই ইনভেন্টরি ক্ষেত্রে আমরা দুটো কস্টকে বিবেচনা করি। একটি কস্ট হলো অর্ডারিং কস্ট, অন্যটি হলো ক্যারিং কস্ট। এবং খুবই স্বাভাবিক আমরা প্রত্যেকেই চিন্তা করি বা ভাবি যে আমাদের সকল ক্ষেত্রে যেন ব্যয়টা কম থাকে। তাহলে ইওকিউ বলা হচ্ছে এরকম একটা পজিশন বা এই পরিমাণ পণ্য ক্রয়, যে পরিমাণ পণ্য ক্রয় করলে আমার অর্ডারিং কস্টটা সর্বনিম্ন পর্যায়ে আসবে, পাশাপাশি আমাদের হোল্ডিং কস্টটাও সর্বনিম্ন পর্যায়ে আসবে। ব্যাপারটা একটু আলোচনায় আসি। অর্ডারিং কস্ট ব্যাপারটা এরকম যে প্রত্যেক অর্ডারে আমার কেমন খরচ হবে এবং অর্ডারিং কস্ট বা এই কস্টটা স্থায়ী প্রকৃতির হয়, যে কারণে আমাদের যতবার অর্ডার দিব আমরা ততবারই আমাকে এই কস্টটা করতে হবে। এখন ধরো একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি, প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রয়োজন 1000 ইউনিট। আমরা চাইলে 1000 ইউনিট একবারেও কিনতে পারি, আবার 1000 ইউনিট না কিনে আমি 500 ইউনিট করে কিনতে পারি, 200 করে কিনতে পারি, 100 করে কিনতে পারি। এখন যদি আমার অর্ডারিং কস্ট প্রত্যেকবারের জন্য আমরা ধরে নেই 10 টাকা হয়, তার মানে কি দাঁড়ালো, যদি আমি এক অর্ডারে 1000 ইউনিট কিনি তাতে খরচ হবে 10 টাকা। যদি আমরা 500 ইউনিট করে কিনি তাহলে অর্ডার দিতে হবে 2 বার, তখন আমার খরচ হবে 10 দ্বিগুণে 20 টাকা। যদি আমি 200 ইউনিট করে কিনি তাহলে 5 বার অর্ডার দিব, আমার খরচ হবে 5 × 10 = 50 টাকা।
তাহলে অর্ডারিং কস্টের বৈশিষ্ট্য হলো আমি যত বেশি বার অর্ডার করব আমার অর্ডারিং কস্ট বাড়তে থাকবে। এবং তোমরা নিচের দিকে একটা গ্রাফ দেখতে পাচ্ছ যে কোয়ান্টিটি যখন বাড়ছে আমার অর্ডারিং কস্ট ক্রমান্বয়ে বাড়ছে। আমরা অনেক খেয়াল করছি যে কোয়ান্টিটি যখন বাড়ে, এই যে কোয়ান্টিটি আমাদের কোয়ান্টিটি কস্ট কিন্তু বাড়বে। অর্ডারিং কস্ট যত কম আমি কিনবো, অর্থাৎ যত একবারে কম কিনবো আমার অর্ডারিং কস্ট বাড়বে। আমার কোয়ান্টিটি যত বাড়াবো অর্থাৎ অর্ডারিং কস্ট তখন কমবে। এই লেভেলটা হচ্ছে অর্ডারিং কস্ট। দেখো একটু খেয়াল করে, কোয়ান্টিটি যদি ইনক্রিজ করে অর্থাৎ এখানে থাকলে এই খরচ, এখানে থাকলে এখানে খরচ হবে। তার মানে হলো কোয়ান্টিটি যখন আমি কম কিনবো তখন আমাদের কস্ট বাড়তে থাকবে, আর কোয়ান্টিটি যদি বাড়ে আমরা যদি বেশি বারে কিনি তাহলে আমাদের অর্ডারিং কস্ট বাড়বে। এর বিপরীত সম্পর্কে হচ্ছে হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট বা আমরা যেটাকে বলি স্টোরিং কস্ট বা ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্ট হলো আমার ওই পণ্য মজুতকরণ, যদি বলি মজুতকরণ ব্যয়। খুবই স্বাভাবিক, যত বেশি পরিমাণ পণ্য আমরা মজুদ রাখবো আমাদের খরচ নিঃসন্দেহে বাড়বে। ফলে আমাদের এই হোল্ডিং কস্টের রেখাটা দেখো বিপরীত দিক থেকে আসছে, বিপরীত মুখী হচ্ছে। তার মানে কি, যদি আমরা পণ্য বেশি কিনি আমার হোল্ডিং কস্টও বেশি হবে, পণ্য কম কিনলে হোল্ডিং কস্ট কম হবে। আমার এই হলুদ রেখাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে হোল্ডিং কস্ট প্রকাশ করছি আমরা। আর আমাদের যে এখানে একটু অন্য কালার যেটা আছে, একটু যদি বলি সবুজ কালার বা এই কালারটা আমাকে দেখাচ্ছে অর্ডারিং কস্ট। হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট যে বিন্দুতে মিলিত হয়, এই ইন্টারসেকশন পয়েন্টটাকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অর্থাৎ যদি আমরা গ্রাফিক্যালি বুঝতে চাই বা দেখতে চাই, এই গ্রাফ পেপারে আমরা কোয়ান্টিটির বিপরীতে বা লটের বিপরীতে যখন কস্ট দেখাবো আমরা, তখন তৈরি হবে অর্ডার কার্ভ। আর যখন আমরা আমাদের কোয়ান্টিটির বিপরীতে হোল্ডিং কস্ট দেখাবো তখন এটা তৈরি হবে হোল্ডিং কার্ভ। এই দুটো কার্ভ বা রেখা যেখানে সেট করবে, আমরা এই ছেদবিন্দুকে বলবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মূল বিষয় হলো এই দুটো কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ইওকিউ হলো সেই পরিমাণ পণ্য ক্রয় বা সেই পরিমাণ লট, যে লটে ক্রয় করলে আমাদের কোম্পানির অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকে। এটা আমরা একটু পরে স্লাইডে গিয়ে ম্যাথমেটিক্যালি প্র্যাকটিস প্রবলেমে যাব। এবার আমরা আসি যে আমরা কি করে ইওকিউ বের করব। ইওকিউ বের করার জন্য আমরা ম্যাথমেটিক্যালি দুটো মেথড ফলো করি। একটা হচ্ছে ইকুয়েশন মেথড এবং 2 নম্বর হলো ট্যাবুলার অ্যানালাইসিস। ইকুয়েশন মেথড আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করি, যে ফর্মুলাটা আমরা কোনো বইতে এটা বলে থাকি বাউমল মডেল। এই বাউমল মডেল এটাকে আমরা বলি মোস্ট ম্যাথমেটিক্যাল মেথড, অর্থাৎ এটা একদম অঙ্কের মাধ্যমে বের করা হয়। সরি, এখানে বলা হচ্ছে EOQ equal to root over or under the root 2 annual uses in unit into order cost divided by annual carrying cost per unit। অর্থাৎ এখানে আমাদের তিনটা আইটেম প্রয়োজন হবে। যদি আমরা সূত্র দিয়ে বা বাউমল মডেল দিয়ে EOQ বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে তিনটে আইটেম লাগবে। কি কি বললাম? অ্যানুয়াল ইউজেস, যেটা প্রতীক হিসাবে আমি এখানে AR ব্যবহার করেছি, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এইভাবে ভাবছি আমরা। অর্ডারিং কস্ট আমরা বলেছি OC, এবং অ্যানুয়াল ক্যারিং কস্ট পার ইউনিট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যানুয়াল ক্যারিং কস্ট ফর পার ইউনিট, নট টোটাল। এইটাকে আমরা সিসি নামে ডাকছি। তো আমি এখানে যে প্রতীকগুলো ব্যবহার করেছি, তোমরা যে টেক্সট ব্যবহার করবে এমন হতে পারে এই প্রতীক অন্য নামেও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আসলে এই প্রতীকটা বা সিম্বলটা জরুরি না, জরুরি হলো আমাদের আইটেমগুলো অ্যানুয়াল ইউজেস, অর্ডার কস্ট, অ্যানুয়াল ক্যারিং কস্ট। প্রিয় শিক্ষার্থী, ট্যাবুলার অ্যানালাইসিস ব্যাপারটা এরকম, যেমন আমরা ইওকিউ যদি ফর্মুলা বা ইকুয়েশন দিয়ে বের করি, ডেফিনিট বা সরাসরি নির্দিষ্ট একটি মান তৈরি হবে। ট্যাবুলার অ্যানালাইসিসের মূল থিমটা হলো এখানে আমরা একই সাথে বা পাশাপাশি কয়েকটা লট বিবেচনা করব। যেমন আমি একটু আগে যে উদাহরণটা ব্যবহার করেছি যে 1000 ইউনিট প্রয়োজন, আমি চাইলে 100, 200, 500 বা 1000 একবারেও কিনতে পারি। তাহলে যদি আমরা এই চারটা লট পাশাপাশি একটা বিশ্লেষণ করি যে আমার 1000-এর জন্য অর্ডারিং এবং ক্যারিং কস্ট কত হবে, অথবা 500-র জন্য অর্ডারিং কস্ট বা ক্যারিং কস্ট কেমন হবে, অথবা 200-র জন্য কেমন হবে, যদি এটা আমরা একটা তালিকা বা টেবিলের মাধ্যমে করি,
তখন এই যে পাশাপাশি যখন করা হবে টেবিলের মাধ্যমে, আমরা টেবিলের মাধ্যমে যখন এই বিশ্লেষণটা করি, সেই টেবিলটাকে বা অ্যানালাইসিসটাকে আমরা বলছি ট্যাবুলার অ্যানালাইসিস। যে কারণে আমরা ব্যবহার করছি নরমালি ইট ইনক্লুডস দ্যাট ইউজেস টেবিল, অর্থাৎ এই বিশ্লেষণে আমরা একটা টেবিল ব্যবহার করব এবং যে টেবিলে অনেকগুলো ফর্ম বা কোয়ান্টিটি নিয়ে কাজ করব। আমি মনে বোঝাতে পেরেছি? তাহলে তার টেবুলার বিশ্লেষণটা আসলে কি হবে, আমরা নির্ধারিত একটা লট বিবেচনা না করে আমরা পাশাপাশি একাধিক লটকে বিবেচনা করে দেখব যে আমাদের খরচ কোথায় কম হবে, এবং যে লেভেলে বা যে লটে আমাদের খরচটা কম হবে আমরা তাকে বলবো টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে ইওকিউ। প্রিয় শিক্ষার্থী, ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো JIT, জাস্ট ইন টাইম। আমরা আমাদের আলোচনায় অথবা তুমি যদি তোমার টেক্সট দেখো নিশ্চয়ই আমাদের মাথায় চলে আসবে যে ইনভেন্টরির জন্য কোম্পানিকে একটি বড় ধরনের ব্যয় করতে হয়। যেমন আমি যখন ইনভেন্টরি কিনবো সেটার জন্য যেমন ব্যয় হয়, পাশাপাশি আমার যদি ঘরে ধরে রাখতে হয় তার জন্য আমার যাবে হোল্ডিং কস্ট, যদি বারবার অর্ডার দেই তাহলে যাবে অর্ডারিং কস্ট। এখন আমরা যদি বারবার না কিনে ঠিক যতটুকু প্রয়োজন যদি আমরা একবারে কিনতে পারি বা এমনভাবে যদি কিনতে পারি আমার ঘরে এনে রাখার প্রয়োজন হবে না। আমি যখনই প্রোডাকশনে যাব তখনই আমার ম্যাটেরিয়ালটা নিয়ে আসবো, আমি প্রোডাকশনে যাব, প্রোডাকশন যখন বেরিয়ে যাবে সাথে সাথে যদি বিক্রি হয়, এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় অথবা যে নিয়ন্ত্রণ পদ্ধতিতে আমরা এরকম কাজ করতে পারি যে আমার কাঁচামালটা যখনই উৎপাদনে যাওয়ার প্রয়োজন হবে তখনই আমি আনবো এবং সেখান থেকে সরাসরি প্রোডাকশনে চলে যাবে। যদি এরকম হয় তাহলে কি হবে, আমার র ম্যাটেরিয়ালের স্টোরিং এর প্রয়োজন হবে না। আবার পণ্য বিক্রি হওয়ার সাথে সাথে যদি আমি এটা সেলের জন্য দিয়ে দিতে পারি বা সেল করতে পারি তখন আমাদের কিন্তু কোনো হোল্ডিং পিরিয়ডের প্রয়োজন হবে না। ফলে হোল্ডিং পিরিয়ডে যে বিনিয়োগ প্রয়োজন হবে এটা থেকে আমি বিমুক্ত থাকব। তো যে প্রক্রিয়ায় এই কাজটা করা হয় যে আমার পণ্য কাঁচামাল সরাসরি প্রোডাকশনে যাবে এবং উৎপাদনকৃত পণ্য আমার অন্তত মিনিমাম সময় শুধু ইয়েতে থাকবে, হোল্ডিং থাকবে এবং বিক্রিতে চলে যাবে। আমরা এই প্রক্রিয়াকে বলছি হলো জাস্ট ইন টাইম। অর্থাৎ জাস্ট ইন টাইমের মূল থিম হলো, আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা বলেছি জিরো ইনভেন্টরি, জিরো লিড টাইম, জিরো ফেইলার। তো তত্ত্বীয় এই কথাটা আসলে আমাদের মতো দেশে এত সহজে এটাকে ম্যাচ করানো যায় না। কেন যায় না? যদি আমি ধরে নেই যে তুমি ধরো এরকম তুমি কোনো বিল্ডার্স কোম্পানির একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই কোম্পানির দিক তাকিয়ে কস্ট কন্ট্রোলের চেষ্টা করবে। তুমি ধরো তোমার সাইটে একটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে, তো আমরা জানি ছাদ ঢালাইয়ের প্রয়োজনীয় কাঁচামালগুলো হলো পাথর, সিমেন্ট, বালি। যদি আমি সাপ্লায়ারের সাথে এরকম একটা সম্পর্ক বা এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যে আমি আমার প্রয়োজনীয় সিমেন্টটা আমার ঘরে এনে রাখবো না, ঠিক যেদিন আমার ওই ছাদটা ঢালাই হবে সরাসরি আমার ওই সরবরাহকারী তার পরিবহনের মাধ্যমে একবারেই আমার ওই সাইটেই দিবে, যখনই দিবে আমার তাদের দেওয়া সিমেন্টটা আমার ওইখানে আনলোড হবে এবং সাথে সাথে আমার প্রোডাকশন বা প্রসেস চলে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, কাঁচামাল রাখার জন্য কিন্তু আমাদের কোনো স্টোরিং খরচ হবে না। আমরা এই প্রক্রিয়াকে বলছি মূলত জাস্ট ইন টাইম। এবং আমাদের মতো দেশে এটা কিছুটা বিঘ্নিত হয়, কারণ ধরে নাও যে আমার এই সরবরাহকারী হয়তো 30 কিলো দূরে আছে এবং আসার পথে মাঝে হয়তো একটা নদী বা ফেরি আছে। আমরা হয়তো হিসাব করেছিলাম 40 বা 50 মিনিট পরে আমি মালটা পাবো। কোনো কারণে যদি ওই ফেরিটা বিঘ্নিত হয় আমার প্রোডাকশন পেতে দেরি হবে, কাঁচামাল পেতে দেরি হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে জিরো লিড টাইম এটা আমরা আর মেনটেন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন হ্যাম্পার হবে। যাই হোক, তাহলে আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি যে জাস্ট ইন টাইম অর্থাৎ সঠিক সময়ে পণ্য আনয়ন করা, সঠিক সময়ে পণ্য উৎপাদন করা এবং অন্তত দ্রুততম সময়ে এই পণ্যটা বিক্রির ব্যবস্থা করা। এবার আমরা আসি এই ম্যানুফ্যাকচারিং বা JIT ম্যানুফ্যাকচারিং এর সুবিধা বা উদ্দেশ্য কি পেতে পারি। নিশ্চয়ই ছোট্ট একটা ছবি আমরা ডাইনে দিয়েছি, সেখানে আমরা লেখার চেষ্টা করেছি রিডিউস লিড টাইম, স্টক ফোরকাস্টিং, improved cash flow, secure competitive pricing, make and hold stock এবং ওভারঅল কে আমরা নাম দিয়েছি দিস স্টক ম্যানেজমেন্ট, এবং এইগুলো সবই হলো আমার জাস্ট ইন টাইমের স্ট্র্যাটেজি। তো আমরা এটিরই আলোকে আমরা পাশে একটু
কিছু পয়েন্ট আকারে লিখেছি যাতে আমরা যারা পরীক্ষায় লিখবো আমাদের সুবিধা হবে। আমরা প্রথমটা ব্যবহার করেছি produce only the product service that customer wants, অর্থাৎ যখনই আমরা এই সিস্টেম চালু করতে পারবো সেক্ষেত্রে আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের যে পণ্য তারা চায় শুধু সেইটুকুনি সরবরাহ করতে পারবো বা তৈরি করবো। produce products only as quickly as possible, অর্থাৎ এইটা তাদের জন্য দ্রুততম সময়ে আমরা দিতে পারবো। দ্রুততম সময়ে আমি এক লটে খুব বেশি পরিমাণ করলাম না, আমার কাস্টমার যেটুকু চাইলো ঠিক সেটুকু করলাম, সেক্ষেত্রে আমরা কম সময়ে বা দ্রুততম সময়ে এটা আমরা সরবরাহ করতে পারবো। produce products with perfect quality, তার মানে হলো কোয়ালিটি আমরা জানি যে একজন কাস্টমার যা পে করে সেই পের বিপরীতে তার একটা সন্তুষ্টি চায়, আমরা এই সন্তুষ্টিকে বলি কোয়ালিটি। তাহলে যখন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তার পণ্য আমি দিতে পারবো কম সময়ে, সেক্ষেত্রে আমার কোয়ালিটি এনশিওর করার সুযোগ থাকবে। তার মানে হলো যখনই আমি জিআইটি ম্যানুফ্যাকচারিং চালু রাখবো আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে বলেছি প্রডিউস ইন মিনিমাম পসিবল টাইম, এবং এটা একদম ন্যূনতম সময়ে আমি এই প্রোডাক্টটা তাদেরকে দিতে পারবো বা তৈরি করতে পারবো। প্রডিউস প্রোডাক্টস উইথ ফিচার্স অনলি ফর কাস্টমার ওয়ান, পাশাপাশি কাস্টমারের পছন্দ বা রুচি মাফিক তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তারা যে বৈশিষ্ট্যের পণ্য চায় আমি তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবো। আর শেষে লিখেছি এই ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজ কম থাকে বা আদৌ থাকে না, লেবারের ওয়েস্টেজ থাকে না, ম্যাটেরিয়াল ওয়েস্টেজ থাকে না। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি আমরা যে কটি অবজেক্টিভ লিখেছি আমাদের এই লেসনে বা এখানে, তোমরা তোমাদের টেক্সট যখন দেখবে এই পয়েন্টগুলো হয়তো আরো বাড়তে পারে, এবং আমার আশা থাকবে তুমি তোমার স্টাডি ম্যাটেরিয়ালটা আমার এই আলোচনার সাথে তোমার টেক্সটটাকে নিয়ে আরো সমৃদ্ধ করবে। তাহলে আমরা যাই পরে। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা ছিল সম্পূর্ণ তত্ত্বীয়, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে যাব এই তত্ত্বীয় প্রশ্ন বা তত্ত্বীয় আলোচনার পাশাপাশি আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। আমি আমার এই আলোচনায় দুইটা প্রবলেম এনেছি। প্রথম প্রবলেমটা এনেছি লেভেল অফ ইনভেন্টরি রিলেটেড, এবং দ্বিতীয় প্রবলেমটি ডেফিনেটলি বা সরাসরি ইওকিউ রিলেটেড। তাহলে প্রথম প্রবলেমটা আমরা একটু পড়ি। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি আমরা যখন প্র্যাকটিস প্রবলেম নিব নিশ্চয়ই আমি আগেও বলেছি যে তোমরা এই মুহূর্তে তোমাদের হাতে একটা খাতা থাকবে, একটা কলম থাকবে এবং ক্যালকুলেটর থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। You are given the following data of ABC company. তোমাকে ABC কোম্পানির কিছু ডাটা এখানে দেয়া হলো। অবশ্য আমি ডাটাগুলো একটু সংক্ষিপ্ত আকারে দিয়েছি, কারণ আমরা জানো যে আমরা সীমিত সময়ে কাজ করি, এই লেকচারগুলো তৈরি করছি সীমিত সময়ের জন্য। এখানে বলেছি ম্যাক্সিমাম লিড টাইম 15 ডেজ। তাহলে ম্যাক্সিমাম লিড টাইম আমারও বলি, এটা আবার আমরা আবারও জানি আমাদের কিন্তু 1 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হয়। ম্যাক্সিমাম লিড টাইম বলতে বোঝায় আমি র ম্যাটেরিয়াল যখন পারচেজ করি নরমালি এই পারচেজ অর্ডার প্লেস করা থেকে আমার ঘরে আসা পর্যন্ত যে সময়টা, সর্বোচ্চ সময়টাকে আমরা বলেছি 15 দিন। ওকে, মিনিমাম লিড টাইম এটাকে আমরা বলেছি 5 ডেজ, অর্থাৎ পরিস্থিতি যদি আমার অনুকূলে থাকে তাহলে আমরা অর্ডার দেওয়ার পরে 5 দিনের মধ্যে আমি পণ্য হাতে পাবো। এমার্জেন্সি লিড টাইম যদি আমার জরুরি প্রয়োজন হয়, খুব জরুরি থাকে, সেক্ষেত্রে আমরা অর্ডার দিলে আমার ওই সরবরাহকারী 3 দিনে দিবে। ওসি দ্যাট ইজ অর্ডারিং কস্ট, এই অর্ডারিং কস্ট বলছি আমাদের 80 টাকা পার অর্ডার, অর্থাৎ একবারের অর্ডার দিলে আমার খরচ হবে 80 টাকা। সিসি ক্যারিং কস্ট 2 টাকা পার ইউনিট। তো আমার এই সমস্যাটিতে আমি ক্যারিং কস্টের টাকাটা একবারে দিয়েছি। তুমি যখন টেক্সট খুলবে তুমি দেখবে কিছু কিছু অঙ্ক এরকম থাকবে যে কস্ট অফ পারচেজ ম্যাটেরিয়াল পার ইউনিট টাকা 20 and 10% ক্যারিং কস্ট। সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে আমার 20 টাকা কেনা পণ্যের যদি 10% ক্যারিং কস্ট হয় তাহলে 20 টাকা 10% মানে 2 টাকা, তখন এই 2 টাকা আমরা একটু
ক্যালকুলেটরে বের করে নিব। ওকে, অ্যানুয়াল ডিমান্ড ৮০০০ ইউনিট, তার মানে আমাদের ওই কোম্পানির বাৎসরিক চাহিদা ৮০০০ ইউনিট। ম্যাক্সিমাম ইউজেস 50 ইউনিট, মিনিমাম ইউজেস 10 ইউনিট। যেহেতু লিড টাইমটা ডেতে দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই 50 ইউনিট হলো পার ডে। যদি এরকম না থাকে সেক্ষেত্রে বলেও দিতে পারে ইউজেস 50 ইউনিট পার ডে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যদি এটা ডেতে থাকে, লিড টাইম যখন ডেতে থাকবে আমার এই ব্যবহারটাও ডেতে হবে। যদি লিড টাইম কখনো উইকে থাকে আমার ব্যবহারটাও তখন উইকে থাকবে স্বাভাবিকভাবে। অন্যরকম কিছু হলে অঙ্কে বলে দিবে, আমি সেই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে ম্যাক্সিমাম ইউজেস 50 ইউনিট, তার মানে আমার পরিস্থিতি যদি আমার সম্পূর্ণ অনুকূলে থাকে, আমার প্রোডাকশন ফেইলিয়ার নেই, কারেন্ট যাচ্ছে না, লেবার আনরেস্ট নেই, আমরা সর্বোচ্চ 50 ইউনিটের ম্যানুফ্যাকচারিং আমরা যেতে পারি। মিনিমাম ইউজেস আমরা বলছি 10 ইউনিট, তার মানে হলো যদি আমার পরিস্থিতি প্রতিকূলে যায়, আমার ধরো লেবার আনরেস্ট আছে, অথবা আমার ইলেকট্রিসিটি ফেইলিয়ার আছে, বা আমাদের মেশিন ফেইলিয়ার আছে, এরকম কিছু প্রতিকূল কারণে হয়তো আমার সর্বনিম্ন ব্যবহার 10-এ চলে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাভারেজ ইউজেসটা দেওয়া নেই। তাহলে যদি আমরা অঙ্কে গিয়ে অ্যাভারেজটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে যে কাজটা তুমি করবা, এই ম্যাক্সিমাম এবং মিনিমাম যোগ করে 2 দিয়ে ভাগ করে নাও। এবং আমার বিশ্বাস তুমি এটা করতে পারবে। 50 যোগ 10 করলে 60, এই 50 যোগ 10 যদি 60 হয় তার অর্ধেক 30। তাহলে যদি কোনো ফর্মুলার মধ্যে আমার অ্যাভারেজ ইউজেস প্রয়োজন হয় আমরা ব্যবহার করব 30। অঙ্কটা মনে হয় আমরা বুঝতে পেরেছি। এবার আসি তোমাদের কাছে কি চাওয়া হয়েছে। required EOQ, reorder level, maximum level, minimum level and danger level। আবারও বলি এই ধরনের অঙ্ক তোমার টেক্সটে আরো অনেক আছে, এইটার আলোকে এবং টেক্সটের সাহায্য নিয়ে তুমি সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। চলে আসো এবার EOQ, আমাদের প্রথম ওয়ান্টিংটা। আমরা জানি EOQ, তো তুমি যখন কোশ্চেনে আনসার করবা একটু খাতাগুলো, অর্থাৎ তুমি নিজের মতো করে কিছু প্রেজেন্ট করতে হয়, যাতে তোমার খাতাটা যেন অন্যের খাতা থেকে একটু আলাদা হয়। আমি ওভারঅল সমাধানটা এখানে দিয়েছি, কিন্তু প্রেজেন্টেশনটা তোমাদের পরে ছেড়ে দিয়েছি। যেমন আমরা যখন করব আমরা শুরুতে লিখে নিব হেয়ার গিভেন, এইটা বলে কি কি দেওয়া আছে আমি এক নজরে লিখে নিতে পারি। এখানে যেমন কি কি দেওয়া আছে আমরা সবটা লিখে নিব, যে ম্যাক্সিমাম লিড টাইম, মিনিমাম লিড টাইম, এমার্জেন্সি লিড টাইম, যদি প্রয়োজন হয় অ্যাভারেজ লিড টাইমটাও বের করে নিব। যেমন অ্যাভারেজ লিড টাইম যদি প্রয়োজন হয় দেখো এখান থেকে, তাহলে 15 যোগ 5 20, তাকে 2 দিয়ে ভাগ করে 10 করে নিব। এগুলো আগে পাশে লিখে নিব বা উপরে লিখে নিব। সলিউশন যখন শুরু করবা মানে তারপরে তুমি তখন লিখবা নাম্বার 1 তোমার রিকোয়ারমেন্ট দিবা EOQ ইকুয়াল টু হোয়াট, দেন উই নো। বাংলায় আমরা অঙ্ক সাধারণত করি না, আমার এই অঙ্কগুলো আমি আশা করবো তোমরা ইংরেজিতেই প্লেস করবা বা আনসার করবা। দেন উই নো EOQ ইকুয়াল টু রুট ওভার 2 into AR into OR divided by CC. At first you have to write this formula, then you will put these values. তুমি ফর্মুলাটা লিখলে এবং মানগুলো বসালে। By putting values we get root over 2 into AR, দেখো আমার AR ছিল কত 8000, এই 8000 বসিয়েছি। এরপরে OR ছিল কত 80, এই যে 80 বসিয়েছি, ডিভাইডেড বাই 2। এবার তোমার নিজের ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বসিয়ে দেখো তো 800 হয় কিনা। আশা করি 800 হবে। যেহেতু আমি এটা নিজে হাতেই করেছি তারপরেও ভুল হতে পারে, তুমি নিজে আবার করে দেখো, যদি এটা ভুল হয় নিজে যেটা করবা সেটা বসিয়ে নিও। ওকে প্রিয় শিক্ষার্থী, our second one thing, reorder level. And what is the formula for calculating this reorder level? Reorder level equal to, we know, maximum usage into maximum lead time. ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। অঙ্ক যখন তুমি করবা এই ফর্মুলাগুলোকে একটু মাঝে মাঝে জোরে জোরে উচ্চারণ করবা, কারণ তুমি যখন উচ্চারণ করো তখন এইটা মনে রাখতে সুবিধা হয়। আবারও বলি, কখনো মনে মনে পড়বে না, এটাকে উচ্চারণ করে পড়বে যে ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, দেন ইউ হ্যাভ টু পুট দিস ভ্যালু। আমরা ম্যাক্সিমাম ইউজেজ 50 এখানে লেখা থাকবে, 50 বসিয়েছি, এবং ম্যাক্সিমাম লিড টাইম লেখা থাকবে 15 দিন আছে এখানে, 15 দিন বসিয়েছি 750 ইউনিট। তাহলে 750 ইউনিট দিয়ে আমরা বুঝবো যে কোম্পানির হাতে 750 ইউনিট যখন হাতে এসে পৌঁছাবে সেই লেভেলে তাকে পরবর্তী অর্ডারের জন্য যেতে হবে।
যদি সে 750 থেকে কমে যায়, সেক্ষেত্রে পণ্য আসতে আসতে যদি তার সবকিছু পক্ষে থাকে, তাহলে তার উৎপাদন কিছুটা ব্যাহত হবে। নাও ম্যাক্সিমাম লেভেল, অর্থাৎ আমরা আমার ঘরে সর্বোচ্চ কি পরিমাণ পণ্য রেখে দিব। যেহেতু বেশি পরিমাণ পণ্য রাখলে আমরা জানি আমার কস্ট বেশি লাগে, যত বেশি পণ্য তত বেশি কস্ট, এটা মাথায় রাখতে হবে। এই জন্য এর উপরে যদি আমি আরো চলে যাই, যেমন আমার এই উত্তরটা আসছে 1500, এর অর্থ হলো 1500-র উপরে যদি আমি আর 1 ইউনিট রাখি, আমার ওইটা কিন্তু এক্সেস খরচ হয়ে যাবে, এবং এক্সেস খরচ যখনই হবে আমার প্রফিটের পর একটু টান করবে। প্রিয় শিক্ষার্থী, ম্যাক্সিমাম লেভেলে দেখো ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, EOQ প্লাস ROL মাইনাস মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম লিড টাইম। এই ক্ষেত্রে বলে দেই, আমরা যে ফর্মুলা লিখেছি আমাদের এই প্রাপ্য তথ্যের অনুযায়ী আমরা লিখেছি। কিছু কিছু ক্ষেত্রে এই ফর্মুলাগুলোর সামান্য ভ্যারিয়েশন থাকবে, অর্থাৎ আমার এই তথ্যের প্রাপ্যতা অনুযায়ী কিছু কিছু ফর্মুলা একটু আলাদা আছে, সেই ক্ষেত্রে তুমি সেইটা তোমার টেক্সট থেকে একটু মিলিয়ে নিতে হবে। আবারও বলি, আমি যে ফর্মুলা লিখেছি এই ফর্মুলাগুলো এখানকার তথ্যের উপরে ভিত্তি করে, কিন্তু টেক্সটে দেখা যাবে এই ফর্মুলার সামান্য ভ্যারিয়েশন আছে, সামান্য ভ্যারিয়েশন থাকতে পারে। যখন সেই ভ্যারিয়েশন থাকার কারণ হলো তথ্যের কিছু ভিন্নতা থাকবে, এবং তথ্যের ভিন্নতা হলে এই ফর্মুলার সামান্য ভ্যারিয়েশনটা তুমি লিখে নিয়ে সেটা দিয়ে করবে। ওকে, নাও মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলের ফর্মুলা হলো ROL, দ্যাট ইজ রিকোয়ার্ড অর্ডার লেভেল, যেটা আমরা বলছি মাইনাস অ্যাভারেজ ইউজেস ইনটু রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম। দেখো খেয়াল করে অঙ্কে কিন্তু অ্যাভারেজ ইউজেজ এবং অ্যাভারেজ লিড টাইমটা দেওয়া ছিল না। তাহলে আমি আবারও বলি, অ্যাভারেজ লিড টাইম পাবো আমি এই 15 এবং 5 যোগ করে 2 দিয়ে ভাগ করে, দেখো তো 10 হয় কিনা। আচ্ছা, আর অ্যাভারেজ ইউজেজ অঙ্কে নেই, আমরা পাবো কি করে, 50 এবং 10 যোগ করে 60 হলো, তার অর্ধেক করলে 30 হলো। তাহলে আমাদের এবার ক্যালকুলেটরে যদি হিসাব করি, দেন উই উইল গেট 450 ইউনিট। তার মানে কোম্পানি যদি এই 450 ইউনিটের নিচে নেমে যায়, তাহলে তার ফরমাইশকৃত পণ্য আস্তে আস্তে প্রোডাকশন হ্যাম্পার করবে, অর্থাৎ কোম্পানি তখন কোনোভাবেই যেন 450 এর নিচে না যায়। তাহলে তার স্টক লেভেল ম্যাক্সিমাম থাকবে 1500 আর মিনিমাম থাকবে হলো 450। যদি ডেঞ্জার লেভেল বের করতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমার এমার্জেন্সি টাইম দেওয়া থাকবেই। এখন এমার্জেন্সি টাইম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 দিন, তার মানে হলো একদম যদি খুব জরুরি হয় আমরা 3 দিন সময় লিড টাইম নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডেঞ্জার লেভেল, আমাদের একদম সর্বনিম্ন যার নিচে আর নামা যাবে না, সেইটা হবে হলো 30 × 3, 90 ইউনিট। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা ইনভেন্টরি লেভেল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের এই আইটেমগুলো সম্বন্ধে ভালো ধারণা রাখতে পারে, যা তোমার পরবর্তী জীবনে, তোমার কর্মজীবনে এবং বর্তমানে অন্তত পরীক্ষার হলে বা তোমার জানার জন্য কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসছি প্র্যাকটিস প্রবলেম 2, এবং এই আঙ্গিকের অঙ্ক আমরা আশা করি পরীক্ষায় তোমরা দেখবা বিগত বিভিন্ন সালের কোশ্চেনে এই ধরনের অঙ্ক আমরা পেয়েছি এবং আগামীতেও পাবো, কারণ এগুলো খুবই বাস্তবমুখী অঙ্ক বা প্রয়োজন হবে তোমার কর্মজীবনেও। যাই হোক, অঙ্কটা পড়ি। You are given the following data of TVM company. CC আমরা সংক্ষেপে লিখেছি ক্যারিং সিসি, ক্যারিং কস্ট 0.50 পার ইউনিট, অর্থাৎ 50 পয়সা প্রতি ইউনিটের জন্য। OC, দ্যাট ইজ আওয়ার অর্ডারিং কস্ট, এটা বলছে 30 টাকা পার প্রত্যেক অর্ডারে আমার 30 টাকা খরচ হবে, যতবার অর্ডার তত গুণ 30 টাকা আমার খরচ হবে। অ্যানুয়াল ডিমান্ড আমাদের 3000 ইউনিট। রিকোয়ারমেন্ট ফর ইউ, EOQ under equation method and tabular method. EOQ under equation method and tabular method, অর্থাৎ আমরা এই অঙ্কটা দুটো নিয়মে করব। প্রথমে করব EOQ এর ফর্মুলা ব্যবহার করে, যে ফর্মুলাটা বাউমল আমরা বলি, বাউমল মডেল। ভদ্রলোক উনি এটা আমাদের সামনে দিয়ে গেছেন বলেই তার নাম এটা আমরা বলি বাউমল মডেল, এটা আমরা ইকুয়েশন মডেলও বলে থাকি বা EOQ মডেলও বলি। এবং পরে আমরা পরের স্লাইডে আমরা যাবো, সেখানে ট্যাবুলার দেখাবো। And now our first one thing, EOQ under equation method. Here given 0.50 cc, OC equal to টাকা 30। এগুলো লিখে নিবা তোমরা, আমরা অবশ্য স্লাইডটা
একটু সুন্দর রাখার জন্য এগুলো লিখিনি, তোমাদের কর্ম করার সময় পাশে লিখে নিতে হবে, এরকম একটা জায়গায় অথবা উপরে লিখে নিতে হবে। অ্যানুয়াল ডিমান্ড 3000 ইউনিট, EOQ equal to what? Using equation model, we know EOQ equal to under root 2 into AR into OR divided by CC. প্রিয় শিক্ষার্থী, now putting the values, we get root over 2 into AR, আমরা একটু দেখে নিই আবার। AR হচ্ছে 3000, সেই মানটা বসিয়েছি। OR অর্ডারিং কস্ট, এই মানটা 30 আমরা বসিয়ে নিয়েছি। CC এটা আমাদের আছে 0.50, এই মানটা আমরা এখানে বসিয়েছি এবং ক্যালকুলেটরে যদি হিসাব করা যায় we will get 600 ইউনিট। অর্থাৎ আমরা যদি 600 ইউনিটের কেনা বেচা 600 ইউনিট এক লটে কিনি, তাহলে আমাদের কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকবে। মজার ব্যাপার হলো এই 600তেই সর্বনিম্ন হবে কিনা এইটাকে কম্পেয়ার করতে গেলেই অবশ্য আমাদের ট্যাবুলার অ্যানালাইসিস প্রয়োজন হবে। তার মানে আমি যদি দেখি যে 600 ইউনিটের কম কিনলেও খরচ বেড়ে যাবে এবং 600 ইউনিটের বেশি কিনলেও আমার খরচ বেড়ে যাবে, এবং ট্যাবুলার অ্যানালাইসিসটা ওইটাই শো করে যে এই 600-র কম হলেও যেমন খরচ বাড়বে, 600-র বেশি হলেও খরচ বাড়বে। এবং আমরা পরের স্লাইডে এখনই দেখব যে 600 ইউনিটের কম বেশি করলে আমাদের খরচের পরিবর্তনটা কি হয়। যদি আমরা ওখানে দেখি যে না 600 ইউনিটের যে খরচ এদিক ওদিক করলে বা কম বেশি লট নিলে খরচ বেড়ে যাচ্ছে, তাহলে আমরা মেনে নেব যে না EOQ অবশ্যই 600। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যাই আমাদের পরের। আমরা দিয়েছি এখানে দেখো ক্যালকুলেশন টেবিল নামটা দিয়েছি, আমরা এখানে কয়টা ঘর লিখেছি, এখানে আমরা লট সাইজ লিখে 1 2 3 4টা নিয়েছি এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দুটো ঘর ফাঁকা রাখছি। তার মানে হলো দেখো আমাদের প্রয়োজন কত ছিল, আমাদের প্রয়োজন ছিল 3000। আমাদের আগের প্রবলেমটা দেখেছি নিশ্চয়ই মনে আছে 3000। আমরা এখানে দেখাচ্ছি যে আমরা 100 ইউনিট করে কিনবো অথবা 200 অথবা 300 অথবা 1000, সরি 300 না 600 1000। তুমি যেটা করবে এখানে 1500 আর একটা 3000 ইউনিট নিয়ে করবা, ঠিক আমরা যে মডেলটা এখানে দেখিয়েছি সেই অনুযায়ী তুমি করবা। তাহলে এখানে 1500 দিবা, এখানে 3000 দিবা। ওকে, এখন তুমি চিন্তা করো যদি আমি 100 করে পণ্য কিনি একবারে, আমাদের প্রয়োজন হলো 3000, নিশ্চয়ই আমরা 3000 যদি 100 করে কিনতে হয় আমার ওই ফরমাইশ দিতে হয় অন্তত কয়বার, তাহলে 30 বার। এটা বের করার জন্য একটা ছোট্ট ফর্মুলা রেখেছি দেখো বোঝানোর জন্য, AR ডিভাইডেড লট সাইজ। তার মানে হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে আমরা এই লট সাইজ দিয়ে ভাগ করেছি। তাহলে 3000 কে যদি 100 দিয়ে ভাগ করা যায় আমরা পাবো we will get them 30. Similarly for 200 unit our requirement 3000, lot 200, then number of order will be 3000 divided by 200, it will be 15. Similarly for 600 it will be 5 and 1000 it will be 3. Now ordering cost, we know ordering cost at the rate of টাকা 30 per, অর্থাৎ আমরা এক এক অর্ডারে 30 টাকা করে খরচ করছি। তাহলে তুমি দেখো সহজ চিন্তাই করতে পারো 30 অর্ডারে যদি খরচ হয় এক এক অর্ডারে 30, তাহলে 30 অর্ডারে 30 গুণ 30 900 টাকা, 15 অর্ডারে খরচ হবে 15 গুণ 30 450 টাকা, 5 অর্ডারে খরচ হবে 5 গুণ 30 150 টাকা, 3 অর্ডারে খরচ হবে 3 গুণ 30 90 টাকা। একইভাবে তুমি যদি এটা কখনো এটা এখানে যদি ধরো 1500 নিয়ে করলা, তাহলে 1500 করলে নিশ্চয়ই আমার অর্ডার সাইজ তখন হবে 2, কারণ 3000 ভাগ 15 অর্ডার সাইজ হবে আমাদের 2। তাহলে 2তে খরচ হবে 30 দুগুণে 60 টাকা, ঠিক আছে। ওকে, এবার আসো ক্যারিং কস্ট। তোমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে ইনভেন্টরি লটে কিনবো ক্যারিং কস্ট সবসময় হয় এভারেজ ইনভেন্টরির পরে। আমার ক্যারিং কস্ট হবে, আবারও বলি, ক্যারিং কস্ট হবে এভারেজ ইনভেন্টরি পরে। আমার লট সাইজ যদি 100 হয়, এভারেজ বলতে বুঝাবে লটকে 2 দিয়ে ভাগ করতে হবে এই লটগুলোকে। দেখো আমরা ফর্মুলা দিয়েছি এই জন্য এভারেজ ইনভেন্টরি ইকুয়াল টু লট ডিভাইডেড 2। নাও লট 100 by 2 equal to 50, lot 200 by divided equal to 100, lot 600 by divided 2 equal to 300, and for 1000 it will be 500. Okay, and carrying cost say 10% or 0.5। আমরা আমাদের বোঝানোর জন্য বলেছিলাম যে এটা 10% যদি হয়
তাহলে 0.5। যদি এমন হয় যেটা 10% আমরা এখানে আমরা 0.5 বলেছি, তাহলে 10% এইটা যদি ধরো এটা দাম আমাদের যদি 5 টাকা হয়, তাহলে 10%-এ 50 পয়সা হয়। আমরা ওই 50 পয়সাটা একবারে দিয়েছি। তোমরা যখন পরে কাজ করবা এই 10%টা ধরে নাও নেই, ঠিক আছে, আমি বোঝানোর জন্য রাখছি সে 10%। সেক্ষেত্রে আমাদের অঙ্কের ভিতরে আমরা এখানে দেখাতে পারবো, হয়তো আমরা বলবো এখানে আমার ম্যাটেরিয়াল কস্ট 5 টাকা, তার 10%-এ আমার ক্যারিং কস্ট 50 পয়সা। আমরা কিন্তু 50 একবারে দিয়ে রাখছি। তাহলে প্রতি ইউনিটে যদি 50 পয়সা হয়, তাহলে আমার 50-এ হবে 25, 100-এর জন্য হবে 50, for 300 it will be 150, for 500 it will be 250। তোমার এখানে যখন 1500 লিখবা তখন এটা কিন্তু হবে 750, 750 যদি হয় ক্যারিং কস্ট হবে 375। ওকে, and now the total cost. Total cost normally is the sum or combination of this ordering cost and this carrying cost. টোটাল কস্ট বলতে আমরা এখানে মিন করব যে আমার অর্ডারিং কস্ট যা হবে এবং ক্যারিং কস্টের যোগফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার অর্ডারিং কস্ট আছে 900, ক্যারিং কস্ট আছে 15, সাম বা টোটাল করলে আসে 25, 925। 450 এই 50 যোগ করলে হয় 500, 150 এই 150 যোগ করলে 300, 90 এইটা যোগ করলে হয় 250, 340। একটু মন দিয়ে দেখো 600 লটে কিন্তু খরচ 300। তুমি যদি 200 করে কেনার চিন্তা করো, দেখো খরচ কিন্তু বেড়ে গেল 500। যদি তুমি প্রিয় শিক্ষার্থী যদি তুমি 100 করে কেনার চেষ্টা করো, দেখো তো খরচ কত হলো 925 টাকা। তাহলে এবার দেখো, আবার যদি মনে করো না আমি বেশি করে কিনবো, কেন আমরা কম করে কিনবো, একবারে বেশি কিনবো, তাহলে আমি যদি 1000 কিনি, তুমি দেখো খেয়াল করে খরচ হচ্ছে কত 340। মজার হলো তুমি যদি এইখানে যাও তোমার এই খরচ আরো বেড়ে যাবে, 340-এর পরে চলে যাবে। তাহলে আমরা দেখো তালিকায় দেখতে পেলাম সবচেয়ে কম খরচ কত 300 টাকা। আমরা সেটা লিখে নিয়েছি, at least cost equal to টাকা 300। ওকে, this 300 normally lot size 600 is giving our this least cost। এই 600 লটটাই আমাকে কম খরচ দিচ্ছে। তাহলে আমি আমার অঙ্কের সমাধান বা আমার ফাইনাল ডিসিশন আসতে পারি EOQ will be 600 ইউনিট। একটু ব্যাকে আবার যাই, দেখো আমাদের EOQ এর কোশ্চেনেও কিন্তু 600 আসছিল যখন আমরা এটাকে সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে করেছি। আর আমরা যখন একদম তালিকা আকারে করলাম তখনও দেখলাম আমার উত্তরটা কিন্তু কত আসলো 600 ইউনিট। তাহলে আমরা মনে সিদ্ধান্তে আসতে পারি আমরা যে পদ্ধতি অঙ্কটা করি না কেন আমাদের কিন্তু আমাদের উত্তরটা 600 বা কাছাকাছি থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই অঙ্কের দিক থেকে এসে আমাদের মূল আলোচনা ছিল যে আমরা যে EOQটা ভাবছি, অন্তত ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে EOQটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই EOQ কনসেপ্টটা তাহলে কি দাঁড়ালো যে EOQ হলো একটা প্রতিষ্ঠানের সেই পরিমাণ ক্রয়, যে পরিমাণ ক্রয় করলে তার অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনার শেষেই চলে আসছি। বরাবরের মতো তোমাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো এবং আশা করি তোমার এই অনলাইন ক্লাসটি তোমাকে তোমার জ্ঞান অর্জনের পথে আরো বেশি ফলপ্রসূ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শেষ করছি।